ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্লাস 4 বৃত্তি পরীক্ষা 2024-এর জন্য তোমাদের যে মডেল প্রশ্নপত্র দিয়েছে সেই মডেল প্রশ্নপত্রে 2014 এবং 2015 সালের প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়নি। তো দেখে নাও 2014 সালের বৃত্তি পরীক্ষার প্রশ্ন কি রয়েছে। শূন্যস্থান পূরণ করো। খ্রিস্টানদের উপাসনা গৃহের নাম হলো ড্যাশ। কি হবে? গির্জা। প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা। লোহা প্রথম আবিষ্কৃত হয় ড্যাশ থেকে, উল্কাখণ্ড থেকে। ভারতীয় সিংহ ড্যাশ অরণ্যে পাওয়া যায়। ভারতীয় সিংহ গির অরণ্যে পাওয়া যায়। রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে। চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। এবার 2-এ দেখো, টিকা লেখো। টিকা লেখো কি রয়েছে? লালন ফকির, সপ্তর্ষি মণ্ডল, হিমঘর আর গ্যালিলিও গ্যালিলি। লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল। তার কাছে আল্লাহ, হরি, রাম, রহিমের আসন ছিল সমান। তিনি বাংলায় মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন। তিনি অনেক বাউল গান লিখেছেন ও গেয়েছেন। খ নম্বর দেখো, সপ্তর্ষি মণ্ডল। রাতের আকাশে উত্তর পূর্ব দিকে দেখলে দেখা যাবে 7টি তারা প্রশ্নচিহ্নের মতো সাজানো রয়েছে। এই 7টি তারাকে একসঙ্গে সপ্তর্ষি মণ্ডল বলে। এই 7টি তারা হলো ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। গ নম্বর দেখো, হিমঘর। হিমঘর হলো এক ধরনের ঠান্ডা গুদাম ঘর যেখানে আলু, নানা সবজি রাখা হয়। তাই যে সমস্ত অঞ্চলে কৃষিকাজ হয় সেখানে সাধারণত হিমঘর থাকে। বর্ধমান, হুগলি প্রভৃতি জেলায় এরকম অনেক হিমঘর আছে যেখানে ফল সবজি অনেকদিন সতেজ থাকে। গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি ছিলেন একজন ইতালি নামক দেশের বিজ্ঞানী। তিনি প্রকৃতি বিজ্ঞানে প্রভূত উন্নতি ঘটিয়েছেন। তিনি প্রথম দূরের জিনিসকে কাছে দেখার জন্য দূরবীন আবিষ্কার করেন। তিনি এই যন্ত্রের মাধ্যমে বৃহস্পতি গ্রহে 4টি উপগ্রহ দেখতে পান। এবার 3-এর দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক লাইন টেনে মেলাও। রানীগঞ্জ কি হবে? কয়লা খনি। ছৌ নাচ পুরুলিয়া। তাঁতের কাপড় ফুলিয়া। জলসেচ কৃষিকাজ। মৃৎশিল্প এটা হবে কৃষ্ণনগর। 4-এ দেখো, একটি লাঙ্গল ও একটি চাকার ছবি আঁকো। এখানে দেখো একটা চাকা একটা লাঙ্গলের ছবি দিয়েছে, সেটা আঁকতে বলেছে। এটা রুল দিয়ে আঁকতে হবে। 5-এ দেখো, মানুষ প্রথম কোন জন্তুকে পোষ মানিয়েছিল? খ নম্বর, আম কোন ঋতুতে পাওয়া যায়? একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর নাম লেখো। ঘ নম্বর, বিখ্যাত পোড়ামাটির মন্দির কোথায় আছে? তারপরে দেখো, এগুলো উত্তর নিচে দেওয়া রয়েছে। ক নম্বর উত্তর হবে কুকুর। খ নম্বর হবে গ্রীষ্ম ঋতুতে। গ নম্বর হবে আর্যভট্ট। বাকিগুলোর উত্তর দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নাও। এবার দেখো 6-এরগুলো, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি লেখো। তামা ও ব্রোঞ্জের তৈরি গয়না, খেলনা ও মূর্তি কোথায় পাওয়া যায়? এটা উত্তর কি হবে? হরপ্পা। হরপ্পায় পাওয়া গেছে। খ নম্বর, মানুষের প্রথম কাজের ধাতু কী ছিল? তামা। গ নম্বর, পৌষ মেলা। পৌষ মেলা শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয়। টুসু পর্ব হয় পৌষ মাসে। সোলার কাজের শিল্পীদের বলা হয় মালাকার। 7-এরগুলো দেখো, আগেকার দিনে মানুষ কিভাবে পাথরকে ব্যবহার করত, বর্তমানে আমরা পাথরকে কিভাবে ব্যবহার করি? পুরনো দিনে মানুষ শিকার ও আত্মরক্ষা করতে পাথরের তৈরি কাঠ, কুঠার, তীর, বর্ষা ইত্যাদি বানাতো। এছাড়াও আগুন জ্বালতে, অলংকার ও ঘরবাড়ি তৈরি করতে পুরনো দিনের মানুষ পাথর ব্যবহার করত। বর্তমানে মানুষ শিলনোড়া তৈরিতে, মূর্তি বানাতে ও রেললাইন তৈরিতে পাথর ব্যবহার করে। এছাড়াও বাড়ির মেঝে, দেয়াল তৈরিতে মার্বেল ব্যবহার করে। আদিম মানুষ কিভাবে আগুন আবিষ্কার করেছিল? আদিম মানুষ দেখেছিল পাথরে পাথরে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে, তাই তারা পাথরে পাথরে ঠোকাঠুকি লাগিয়ে আগুন আবিষ্কার করেছিল। এবার এখানে দেখো আরেকটা প্রশ্ন রয়েছে, আগুন আবিষ্কার হওয়ার ফলে তারা কি কি সুবিধা পেল? দেখো, আগুন আবিষ্কার হওয়ার ফলে আদিম মানুষ কাঁচা মাংসের পরিবর্তে ঝলসানো মাংস খেতে শুরু করলো, যা সহজেই হজম হতো
আগুন জ্বেলে তারা প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচল, আবার তারা হিংস্র পশু বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো। গ নম্বরটা দেখো, দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে মানুষের ছায়া পড়ে কেন? আমরা দেখি সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। সকালবেলা যখন সূর্য পূর্ব দিকে ওঠে তখন কেউ পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে থাকলে তার বিস্তৃত ছায়া পশ্চিম দিকে পড়ে। আবার ঠিক দুপুর 12টায় সূর্য যখন মাঝ আকাশে থাকে তখন ছায়া সবচেয়ে ছোট হয়। এরপর পশ্চিম দিকে সূর্য যেতে থাকলে ছায়া পূর্ব দিকে পড়ে। পৃথিবীর নিজের চারিদিকে আবর্তনের ফলে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে মানুষের ছায়া পড়ে। ঘ নম্বর, নদী আমাদের জীবনে কি কি উপকার করে? নদী জলকে ধরে রেখে চাষের কাজে ব্যবহার করা হয়। আমাদের দেশের চাষিরা বিভিন্ন নদীর জলকে সেচের কাজে লাগায়। নদীর জল পরিশোধন করে পানীয় হিসেবে ব্যবহার করা হয়। আবার নদীর জল পরিবহন কার্যে ব্যবহার করা হয়। সাতেরগুলো হয়ে গেল। এবার আমরা দেখব আটেরগুলো। দেখো, চাকা আবিষ্কারের কথা লেখো। প্রথম দিকে কি কি দিয়ে মানুষ চাকা বানাতো? লাঠি কি কি কাজে ব্যবহার হতো? তো চাকা আবিষ্কারের কথাটা প্রথমে লিখতে হবে। মানুষ একদিনই হঠাৎ করে চাকা তৈরি শেখেনি। কোনো কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া ছিল কঠিন, তাই মানুষ তার প্রয়োজন মেটাতে চাকা তৈরি করেছে। তবে চাকার ভাবনা মানুষের মাথায় ঠিক কীভাবে এলো তা বলা কঠিন। তবে মনে করা হয় যে পাহাড়ের ঢালে পাথর গড়িয়ে পড়তেই দেখেই চাকার ধারণা মাথায় এসেছিল। এবার কি বলছে, প্রথম দিকে কি কি দিয়ে চাকা বানাতো মানুষ? প্রথমে কাঠ দিয়ে চাকা বানানো হতো। গাছের গুঁড়ি গোল করে কেটে চাকা তৈরি করত। একসময় মানুষ ধাতুর ব্যবহার শিখল। এরপর চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বেড় দিল। রাবারের চাকা তৈরি হওয়া শুরু হয় অনেক পরে। এবার এখানে কি বলেছে দেখো, লাঠি কি কি কাজে ব্যবহৃত হয়? লাঠির ব্যবহার খুব সুন্দরভাবে পয়েন্ট করে দেওয়া রয়েছে। 1 নম্বর, মই তৈরির কাজে ব্যবহার করা হয়। 2 নম্বর, হাই জাম্প দেওয়ার জন্য ব্যবহার করা হয়। 3 নম্বর, কুয়ো থেকে জল তোলার কাজে লাঠি ব্যবহার করা হয়। আকশি হিসাবে ব্যবহার করে গাছ থেকে ফল পাড়া হয়। কোদাল তৈরির কাজে ব্যবহার করা হয়। এবার এখানে আরেকটা প্রশ্ন বলেছে দেখো, লাঠি কি কি কাজে লাগে? হ্যাঁ, এদিকে রয়েছে বাকিটা। নৌকো চালানোর কাজে ব্যবহার করা হয়। 7 নম্বর, সহজে ভারী জিনিস তোলার কাজে ব্যবহার করা হয়। 8 নম্বর, আত্মরক্ষার জন্য লাঠি ব্যবহার করা হয়। এবার দেখো খ নম্বর, বলছে সমাজ কিভাবে তৈরি হলো? মানুষরা নিজেদের সুবিধার জন্য প্রথমে জোটবদ্ধ অবস্থায় থাকতো। এতে তাদের খাবার খুঁজতে সুবিধা হতো, বন্য পশুর আক্রমণের হাত থেকে রক্ষা পেত। সেই সময় তারা উপলব্ধি করলো যে একসঙ্গে থাকলে একে অপরের প্রয়োজনে আসবে এবং অনেক সুবিধা পাবে। এই থেকে ধীরে ধীরে সমাজ গঠিত হয়। পাহাড়ি অঞ্চলে মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে? দেখো, পাহাড়ি অঞ্চলের মানুষজন দূর থেকে বেড়াতে আসা মানুষদের ঘোরাতে সাহায্য করে, হোটেলে থাকার ব্যবস্থা করে দেয়। অনেক মানুষ শীতের পোশাক, বিভিন্ন খাবার তৈরি করেন এবং বিক্রি করেন। বহু মানুষ জঙ্গলের কাঠ থেকে নানান আসবাব ও প্যাকিং বাক্স তৈরির কাজ করেন। এছাড়াও তারা চা, ধান, ফুল, ফল পাহাড়ের ঢালে চাষ করেন। তারপর এখানে কি বলেছে দেখো, ভারতে কোথায় এখনও মায়েরা পরিবারের প্রধান? ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়াদের সমাজে এখনও মায়েরা পরিবারের প্রধান। এবার দেখো গ নম্বরটা, শিল্পকর্ম বলতে কি বোঝায়? নানা রকম হাতের কাজ যেগুলি এক একটা জায়গায় বংশানুক্রমে মানুষ করে থাকে তাকে শিল্পকর্ম বলে। এক একটা জায়গা থেকে একরকম শিল্পকর্মের জন্য বিখ্যাত, যেমন বাঁকুড়া জেলা পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত। এবার দেখো এখানে বলেছে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প কাকে বলে? কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প ছোট, কম যন্ত্রপাতি, কম লোকজন মিলে ছোট কারখানায় যে শিল্প সামগ্রী গড়ে ওঠে তাকে ছোট বা ক্ষুদ্র শিল্প বলে। বাড়ির মধ্যে খুব কম জায়গায় বিভিন্ন জিনিস তৈরি করা হলে তাকে কুটির শিল্প বলে। তারপর দুটো বড় শিল্প হলো জাহাজ তৈরি ও মোটর গাড়ি তৈরি শিল্প। এখানে বলেছে যে দুটি বড় শিল্পের উদাহরণ দাও। দেখো, এবার আসলাম ঘ নম্বর, মানুষ কিভাবে চাষবাস শুরু করে? জলসেচ বলতে কি বোঝো? একটি দানাশস্য, একটি তন্তু ফসল ও একটি পানীয় ফসলের নাম লেখো। মানুষ আজ থেকে প্রায় 9-10 হাজার বছর আগে চাষ করতে শিখেছিল বলে মনে করা হয়।
তখন মানুষ ছোট ছোট দলে ভাগ হয়ে খাদ্যের জন্য ঘুরে বেড়াতো। সেই সময় মানুষ লক্ষ্য করেছিল পশু পাখির ফল খাবার সময় বাদিকে রয়েছে দেখো, বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে দেখে কিছুদিন পর এই বীজ থেকে গাছের চারা বেরোচ্ছে। সেই সময় মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল। তারপর এখানে কি বলেছে, জলসেচ বলতে কি বোঝো? পুকুরের জল ও নদীর জল খাল কেটে বা পাইপের মাধ্যমে নিয়ে গিয়ে চাষের জমিতে ফেলা হলে তাকে জলসেচ বলে। তারপর এখানে বলেছে যে একটি দানা শস্য, একটি তন্তু ফসল, একটি পানীয় ফসলের নাম লেখো। তো একটি দানা শস্য ধান, একটি তন্তু ফসল হলো কার্পাস ও একটি পানীয় ফসল হলো চা। এবার দেখো, চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি, কিন্তু দেখি কেন? অমাবস্যা ও পূর্ণিমা কি? দেখো, চাঁদ পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে সবসময় ঘুরছে। সূর্যের আলোয় চাঁদের একটা পিঠ সবসময় আলোকিত হয়। চাঁদ সরে সরে যাচ্ছে বলেই চাঁদের আলোকিত অংশ ধীরে ধীরে বদলে যাচ্ছে। তাই পৃথিবী থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখি তা কখনো গোল, কখনো কাস্তের মতো, আবার কখনো বা কমলা লেবুর কোয়ার মতো হয়। এবার এখানে বলছে না যে অমাবস্যা ও পূর্ণিমা কি? চাঁদের যে দিকটা সূর্যের আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই, তখন চাঁদকে গোল দেখায়, সেটি হলো পূর্ণিমা। আর চাঁদের আলোকিত পিঠের উল্টো অংশের সূর্যের আলো না পড়ায় চাঁদকে আমরা দেখতে পাই না, একে বলে অমাবস্যা। এই হলো তোমাদের 2014 সালের সমস্ত প্রশ্নের উত্তর। অবশ্যই 2014 সালের সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হবে। 2014-15 তোমাদের পড়তে হবে। 14-15 তো দেওয়া হয়নি, তোমাদের 16 থেকেও হয়তো দেওয়া রয়েছে, 16, 17, 18, 19, তারপর 23 রয়েছে। তো আজ আমি তোমাদের 2014 দিলাম। এরপরের ভিডিওতে আমি 2015টা দেব, 2015 সাল দেব। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। এরপর আমি তোমাদের 2015 দেখো, 2015টা পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেব। তারপর 2016টা পরবর্তী ভিডিওতে দেব। এরকম করে তোমাদের বাকি যত সালে রয়েছে সমস্ত সালের তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের দেব এই চ্যানেলের মাধ্যমে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। শুধু সমাজবিজ্ঞান নয়, তোমাদের যে বাকি বিষয়গুলো রয়েছে, বিজ্ঞান, বাংলা, সমস্ত বিষয়ের আমি তোমাদের প্রশ্ন উত্তর আমি তোমাদের দেব প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। এবং কেউ যদি 2014 থেকে 2023 সালের বৃত্তি পরীক্ষায় আসা বিগত প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও, তোমরা অবশ্যই যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে সেই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে, আমি তোমাদের সেই পিডিএফটি দিয়ে দেব। তো এই হলো তোমাদের 2014। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 2015টা দেখাবো। তো আজ এই পর্যন্তই।